সম্মানিত স্যার ম্যাডাম, সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকে ভিডিও এক্সেলের রেজাল্ট শিট তৈরি করার পদ্ধতি। আমি যতটুকু জানি ততটুকু দিয়ে আপনাদের সাহায্য করার চেষ্টা করছি। অনুগ্রহ করে আপনারা ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন। তো চলুন শুরু করা যাক। আশা করি আমরা সবাই এরকম একটি এক্সেল শিট তৈরি করতে পারি। তো এক্সেল শিটটি ওপেন করে প্রথমেই আমরা এরকম একটি ডাটা শিট তৈরি করে নেব। প্রতিষ্ঠানের নাম, ঠিকানা এবং পরীক্ষার নাম। তারপর টেবিলটি ডিজাইন করেছি আমি আমার মতো করে, চাইলে আপনারা আপনাদের মতো করে তৈরি করে নেবেন। এখানে রেখেছি, প্রথমে রেখেছি রোল নাম্বার, তারপর স্টুডেন্টের নেম। আপনাদের প্রয়োজন হলে আপনারা স্টুডেন্টস ফাদার নেম, মাদার নেম যোগ করে নিতে পারেন। তারপর রেখেছি বিষয়গুলো, বাংলা, ইংরেজি, ম্যাথমেটিক্স, সায়েন্স, ট্রি অ্যান্ড সোশ্যাল সায়েন্স, ডিজিটাল টেকনোলজি, লাইফ অ্যান্ড লাইভলিহুড, হেলথ সেফটি। তারপর রেখেছি বিষয়গুলোর নাম। এবার আমাদের 2024 সালে মূল্যায়ন যে প্রক্রিয়াটি রয়েছে, সে প্রক্রিয়ার মধ্যে আমাদের 100 নম্বরের লিখিত পরীক্ষা হয়েছে। সেখান থেকে আমাদের শিক্ষার্থীদের দিতে পারবো 70%। অর্থাৎ 100 মার্কের পরীক্ষা হলে 100 মার্কের মধ্যে শিক্ষার্থীর প্রাপ্ত নম্বরকে কনভার্ট করে 70% দিতে হবে। আর রয়েছে কমন 30 নম্বর শিক্ষণকালীন মূল্যায়ন। তো এখানে 30 নম্বরে শিক্ষার্থী যা পাবে সেটাই যোগ হবে, কিন্তু 100 নম্বরের মধ্যে শিক্ষার্থী যা পাবে সেটার যোগ না হয়ে তার 70% যোগ হবে। এই দুটোর সমন্বয় শিক্ষার্থীর টোটাল মার্ক হবে। তো সেভাবেই আমি প্রথমে রেখেছি অ্যানুয়াল, অর্থাৎ লিখিত পরীক্ষা যে 100 মার্কের হবে সেই ঘরটি। তারপরে রেখেছি শিক্ষণকালীন মূল্যায়ন 30 মার্কের জন্য একটি কলাম। তারপরে রেখেছি লিখিত পরীক্ষার কনভার্টেড মার্ক। আর এই দুটোকে, লিখিত পরীক্ষার কনভার্টেড মার্ক এবং শিক্ষণকালীন মূল্যায়নের মার্ক, এই দুটো যোগ করে আমি টোটাল করেছি। এই টোটাল মার্কের উপর ভিত্তি করে আমি জিপি পয়েন্ট এবং লেটার গ্রেড করেছি। তো আজকে ভিডিওতে মূলত আমি এই বিষয়টি দেখাবো যে কিভাবে আমি এই লিখিত মার্কটি কনভার্ট হয়ে 70%-এ আসবে, তারপরে শিক্ষণকালীন মূল্যায়ন এবং লিখিত মার্ক যোগ করে মোট কিভাবে হবে, তারপরে সেই মোট মার্কের উপর ভিত্তি করে শিক্ষার্থীর জিপি অর্থাৎ গ্রেড পয়েন্ট, আবার এলজি অর্থাৎ লেটার গ্রেড হবে। তো এজন্য আমি প্রথমে একটি নতুন শিট নিয়ে নিচ্ছি। এটা আমার পূর্বেই তৈরি করা একটি এক্সেল শিট। এটা আমার পূর্বেই তৈরি করা একটা ডাটা শিট। তো আজকে আমি নতুন করে একটি শিট নিয়ে সেখান থেকে আপনাদের দেখাচ্ছি। একটি এক্সেল ফাইল তৈরি করলে সেই ফাইলটি প্রথমে ওপেন করলে এভাবে আমরা 3টি শিট পাবো। 3টি শিট ডিফল্ট ভাবে থাকে, কখনো কখনো একটি শিট থাকে, সচরাচর আমরা 3টি শিটই দেখতে পাবো। তো এই শিটগুলো ছাড়া যদি আরো শিট দরকার হয়, সেক্ষেত্রে আমরা প্লাস দিয়ে নতুন শিট তৈরি করে নিতে পারি। আবার এখান থেকে শিটগুলো অতিরিক্ত শিট, অর্থাৎ আপনার প্রয়োজনীয় শিট ব্যতীত অন্য শিটগুলো আপনারা ডিলিট করেও দিতে পারেন। যেমন আমি একটু দেখিয়ে দিই। প্লাস চিহ্নে ক্লিক করলে নতুন একটি শিট তৈরি হবে। আগে ছিল 3টি শিট, এখন হয়েছে 4টি শিট। আমার যদি কোনো কারণে এই শিটগুলো থেকে একটি শিট বা একাধিক শিট প্রয়োজন না হয়, সেক্ষেত্রে আমি সেই শিটগুলো ডিলিট করে দিতে পারি। ডিলিট করার জন্য আমাকে শিটের উপর ক্লিক করতে হবে। ক্লিক করে মাউস পয়েন্টার শিটের উপর রেখে
ডিলিট করার জন্য যেই শীটটি ডিলিট করতে চাচ্ছি সেই শীটের উপর মাউস পয়েন্টার রেখে মাউসের রাইট বাটনে ক্লিক করে আমরা ডিলিট অপশনটিতে ক্লিক করে দেব, তাহলেই আমাদের শীটটি ডিলিট হয়ে যাবে। যাই হোক, আমরা নতুন একটি শীট নিয়েছিলাম, সেই শীটে দেখাবো কিভাবে আমরা ফর্মুলা ব্যবহার করে একটি রেজাল্ট শীট তৈরি করতে পারি। প্রথম কলামে আমি প্রতিষ্ঠানের নাম, ঠিকানা, ক্লাস এবং পরীক্ষার নাম লিখে দিলাম। ডাটা শীটটি তৈরি করার জন্য ডাটা শীটের ডিজাইন আপনি যেভাবে করবেন সেভাবে লিখে নেবেন। তো আমি প্রথমে রেখেছি রোল, করে দিচ্ছি শিক্ষার্থীর নাম অর্থাৎ স্টুডেন্ট নেম, তারপরে দিচ্ছি মার্ক বন্টনের বিষয়গুলো, অর্থাৎ প্রথমে আমি লিখিত পরীক্ষার মার্কের অপশনটি দিচ্ছি অ্যানুয়াল, তারপরে দিচ্ছি শিক্ষণকালীন মূল্যায়ন, তারপরে এটাই রাখছি মার্ক, এটা 70% কনভার্ট হয়ে আসবে সেই শিরোনামটি, তারপরে দিচ্ছি টোটাল, তারপরে দিচ্ছি অর্থাৎ গ্রেড পয়েন্ট, তারপরে দিচ্ছি এলজি অর্থাৎ শিক্ষার্থীর লেটার গ্রেড। এখন রোল, স্টুডেন্ট নেম এইগুলো অ্যানুয়াল থেকে লেটার গ্রেড পর্যন্ত প্রত্যেকটা বিষয়ের জন্য শিরোনামগুলো আলাদা আলাদা হবে। অর্থাৎ আমি বোঝাতে চাচ্ছি, আমরা যদি বাংলা বিষয়ে লিখি তাহলে এই বাংলা বিষয়ের জন্য এই আইটেমগুলো হবে, আবার ইংরেজি বিষয়ে যখন লিখবো তো ইংরেজি বিষয়ের জন্য সেম এই আইটেমগুলো আবার হয়। তো এগুলো আপনারা সব বিষয়ের জন্য আলাদা আলাদা লিখে নেবেন। আমি সময় বাঁচানোর জন্য আমি আপনাদের দুটি বিষয়ের রেজাল্ট নিয়ে রেজাল্ট শিটটি তৈরি করে দেখাচ্ছি, তাই সেম এই শিরোনামগুলো কি করে সামনে আর একবার দিয়ে দিলাম। এখন আমরা এটিকে বাংলা আর এটিকে ইংরেজি যদি ধরি তাহলে উপরে আমাদের এই থেকে এই পর্যন্ত, এই সেল থেকে এই সেল পর্যন্ত আমাদের বাংলা লিখতে হবে, আবার এই সেল থেকে এই সেল পর্যন্ত আমাদের ইংলিশ লিখতে হবে। সেজন্য আমাদের কি করতে হবে, আমি লিখে ফেলেছি ঠিকই কিন্তু উপরে জায়গা নেই, উপরের জায়গায় আমি দেখতে পাচ্ছি অ্যানুয়াল এক্সামিনেশন 2024 লেখা আছে, অর্থাৎ এখানে আমার একটি রো এর দরকার। তো সেক্ষেত্রে আমরা কি করব, অর্থাৎ আপনি যেখানে রো নিতে চাচ্ছেন ঠিক তার নিচের রো এর উপরে মাউস পয়েন্টার বাম পাশে নিয়ে যেতে হবে, সেখানে রেখে একটা ক্লিক করে দিতে হবে, ক্লিক করার পরে এই ইনসার্ট অপশনটিতে ক্লিক করে দিতে হবে, তাহলে একটা রো তৈরি হয়ে যাবে। এইখান থেকে এই পর্যন্ত আমরা একটা সেলে তৈরি করব কিভাবে দেখুন, এই সেল থেকে ট্র্যাক করে আমরা এই সেল পর্যন্ত চলে আসব। আমি একটু ফাঁকে বলে নিই যে এই সেল বললে তো কেমন কেমন যেন লাগছে, তাই না? এই সেল বলতে তো কোনো সেল নেই, প্রত্যেকটা সেলের স্প্রেডশিটে প্রত্যেকটা সেলের আলাদা আলাদা নাম রয়েছে, যেটা আমরা সেলগুলো চিহ্নিত করার জন্য ব্যবহার করতে পারি। তাহলে আমরা কিভাবে সেলটি চিনব, কলাম এবং রো এর সমন্বয় তৈরি করা। অর্থাৎ আমি যদি বলি যে বি লেখা রয়েছে কত নাম্বার সেলে, বা বি লেখা রয়েছে যে সেলে সেই সেলটির নাম কি, তাহলে আমাকে দেখতে হবে প্রথমে কোন কলামে আছে, এই কলামগুলো থেকে আমাকে দেখতে হবে কোন কলাম বরাবর ওই লেখাটি রয়েছে, বি কোন বরাবর ওই বিটি রয়েছে। তো আমরা দেখতে পাচ্ছি এফ কলাম বরাবর বিটি রয়েছে। এফ কলাম যদি বলি আমি যে এই বিটি যে বি যে সেলটিতে রয়েছে সেই সেলটির নাম এফ, তাহলে কি হবে? না, হবে না, কারণ এফ এর তো এই সবগুলোই সেল রয়েছে, এগুলো আমরা আলাদা করতে পারি। যদি বলি এফ সেলে রয়েছে তাহলে সে এফ সেল বলতে তো সবগুলোই এফে রয়েছে, তাহলে এফ বলতে তো সবগুলোই আছে,
কিন্তু এফ থেকে সেলকে আলাদা করার জন্য আমরা কি ব্যবহার করতে পারি? বাম পাশে দেখুন নাম্বার রয়েছে, এই নাম্বারগুলো ব্যবহার করতে পারি। যেমন এই এফ বরাবর রয়েছে, আবার এই দিক থেকে কোন বরাবর রয়েছে। তাই এফের এই সেলটার 1, এই সেলটার মান হচ্ছে F2। তা বিটা রয়েছে কোথায়? বিটা যদি লক্ষ্য করি তাহলে এফ কলামে রয়েছে, কিন্তু কোন রো বরাবর রয়েছে? 10 রো বরাবর রয়েছে। তাহলে এই সেলটার নাম হবে F10। তা আমরা প্রত্যেকটা সেলের নাম আমরা কিন্তু বাম পাশে উপরে এইখানে দেখতে পাই। সেলে ক্লিক করলে আমরা নাম দেখতে পাই। যেমন এটা হচ্ছে J10, এখানে ক্লিক করলে এই সেলটার নাম হচ্ছে C9, এই সেলটার নাম হচ্ছে CL14। এটাকে আপনারা সেল নেম না বলে সেল অ্যাড্রেসও বলতে পারেন, অর্থাৎ সেলের ঠিকানা, সেলটি কোথায় রয়েছে সেই সেলের ঠিকানা। আচ্ছা ঠিক আছে, সেল চিনতে পারলাম তাই তো। এবার আসুন আমরা তাহলে এবার বলতে পারি যে এই সেলটার নাম কি? C5, অর্থাৎ C5 থেকে আমি H5 পর্যন্ত একটা সেলে পরিণত করতে চাই। তাহলে আমার C5 থেকে চেপে ধরে ড্র্যাগ করে আমার H5 পর্যন্ত যেতে হবে, অর্থাৎ এই সেলগুলোকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করে আমরা উপরে দেখুন এই যে মার্জ অ্যান্ড সেন্টার যে অপশনটি রয়েছে এটার উপরে ক্লিক করে দিতে হবে। তাহলে এই সেলগুলো 1 2 3 4 5 6 ছয়টা সেল কিন্তু একটা সেলে পরিণত হয়েছে। এইবারে আমি এখানে লিখতে পারি বাংলা, বিষয়ের নামটি লিখতে পারি। ঠিক একই প্রক্রিয়ায় আমরা I5 থেকে ড্র্যাগ করে N5 পর্যন্ত যাব। তারপরে মার্জিন সেন্টারে ক্লিক করে দেব, এখানে বিষয়ের নাম লিখব ইংলিশ। তো মোটামুটি শেষ। এবার দেখুন আমরা প্রতিষ্ঠানের নাম লিখেছিলাম, আমার প্রতিষ্ঠানের নাম বেহালা হাই স্কুল, এটি কিন্তু এক পাশে বাম পাশে রয়েছে, তো এটি তো সেন্টারে থাকার কথা তাই তো। তাহলে আমরা যেহেতু দুই বিষয় নিয়েছি, আমরা এই জায়গা পর্যন্ত নিয়েছি, আমরা এন কলাম পর্যন্ত আমরা জায়গা নিয়েছি। তাহলে এন কলাম পর্যন্ত জায়গাগুলোকে আমরা একটা টেবিলে তৈরি করব। টেবিলে তৈরি করতে হলে আমাকে তার আগে আমরা প্রতিষ্ঠানের নামটি সেন্টারে নিয়ে আসি। সেন্টারে নিয়ে আসতে গেলে এই সেলগুলোকে উপরে প্রতিষ্ঠানের নাম যে সেলটিতে রয়েছে সেই সেল বরাবর ডান দিকের সেলগুলোকে আমরা এক সেলে পরিণত করব। তো সে প্রথম সেলে মাউস পয়েন্টার রেখে ড্র্যাগ করে আমরা N1 সেল পর্যন্ত চলে যাব। তারপরে মার্জ অ্যান্ড সেন্টারে ক্লিক করে দেব। দেখুন প্রতিষ্ঠানের নামটি মার্জ হয়ে মাঝখানে চলে এসেছে। এখানেটিও ওই একইভাবে আমরা মার্জ অ্যান্ড সেন্টার করে দেব, ক্লাস মার্জ অ্যান্ড সেন্টার করে দেব, অ্যানুয়াল এক্সামিনেশন 2024 মার্জ অ্যান্ড সেন্টার করে দেব। এখন এই নামগুলো বড় ছোট করা অর্থাৎ প্রসেস করে আপনারা আপনাদের মতো করে তৈরি করে নেবেন, আমি আমার মতো করে তৈরি করে নিচ্ছি। এবার দেখুন এই ঘরগুলো আমাকে একটি টেবিলে তৈরি করতে হবে। এটি কিন্তু টেবিলে নেই, এটি এই যে রেখাগুলো, এই রেখাগুলো কিন্তু প্রিন্টে আসবে না। তো সেজন্য আমরা যদি একটু প্রিন্ট প্রিভিউ দেখি তাহলে দেখি যে লেখাগুলো কেমন আসে। কন্ট্রোল পি প্রেস করে দেখুন লেখাগুলো আমরা এমএস ওয়ার্ডে যেভাবে লিখি সেভাবে চলে আসছে, কিন্তু কোনো টেবিল আসেনি। কেন আসেনি আমরা দেখি, কারণ এই ঘরগুলো হাইড অবস্থায় আছে, অর্থাৎ বর্ডারগুলো দেওয়া নেই। প্রত্যেকটা সেলের যে বর্ডারগুলো সেগুলো হাইড অবস্থায় আছে। এগুলোকে দেওয়ার জন্য আমাদের কি করতে হবে, আমরা যতটুকু এরিয়া নিতে চাচ্ছি নিচের দিকে এন বরাবর সেটুকু সিলেক্ট করব। করার পরে এই যে দেখেন ফন্ট অপশনের বর্ডার নামের একটা অপশন রয়েছে, এখানে ক্লিক করে আমরা অল বর্ডার দিয়ে দেব। তাহলে এখানে একটি টেবিল ক্রিয়েট হয়ে যাবে। রোল নম্বরের ঘরের উপরে একটি ফাঁকা ঘর রয়েছে, ফাঁকা সেল রয়েছে,
এই সেল দুটিকে আমরা মার্জ অ্যান্ড সেন্টার করে এক করে দেব। নেইমের স্টুডেন্ট নেইমের সেলটিকেও আমরা এক করে দেব। দেখুন এখানে স্টুডেন্ট নেইমের কিছু অংশ দেখা যাচ্ছে আর বাকি অংশ দেখা যাচ্ছে না, অর্থাৎ এই সেলটির জায়গা কম বলে বাকি লেখাগুলো দেখা যাচ্ছে না। এই সেলটিকে আমরা উপর থেকে কলামের শিরোনাম থেকে আমরা রেখার পাশে নিয়ে যাব। দেখেন মাউস পয়েন্টার চেঞ্জ হচ্ছে। এই অবস্থায় চেপে ধরে ডান দিকে ড্র্যাগ করব, তাহলে কিন্তু আমার ঘরটি কলামের জায়গাটি বেড়ে যাবে। অথবা আপনারা এই মাউস পয়েন্টার যখন চেঞ্জ হয়ে প্লাস চিহ্নের আইকন হয়েছে তখন মাউসের ডাবল ক্লিক করলে ও অটোমেটিক জায়গা নিয়ে নেবে, অর্থাৎ এই লেখাটার জন্য যতটুকু জায়গা দরকার ঠিক ততটুকুই নিয়ে নেবে। এবার দেখুন লেখা এই সেলটির নিচে রয়ে গেছে, লেখাটি রো লেখাটি সেলটির নিচে রয়ে গেছে। আবার স্টুডেন্ট নেম লেখাটিও এই টোটাল সেলটির নিচের দিকে রয়েছে। এটা দেখতে ভালো লাগে না, তাই আমরা এটাকে সিলেক্ট করে মাঝখানে নিয়ে যাব। সেজন্য আমরা এই অ্যালাইনমেন্ট অপশনে গিয়ে এই মিডল অ্যালাইনে ক্লিক করে দেব। আশা করি এই কাজগুলো আপনি আগেই জানেন, তারপরে একটু বললাম যে আপনারা হয়তোবা কেউ কেউ নাও জানতে পারেন, তাই বলে দিলাম। এখন এই লেখাগুলোকে আমরা যদি এভাবে রাখি তাহলে আমার এই জায়গাগুলো বেশি নিয়ে নিচ্ছে লেখার জন্য। তো 10টা সাবজেক্ট লিখতে গেলে তো আমার অনেক বেশি জায়গার দরকার হবে। সেজন্য আমি লেখাগুলোকে এভাবে না রেখে আমি লেখাগুলোকে সিলেক্ট করে এই ফরম্যাট অপশনটিতে ক্লিক করে দেব। দিয়ে নিচের দিকে দেখুন সেল ফরম্যাট আছে, সেল ফরম্যাটে ক্লিক করে দেব। এরকম একটি ডায়লগ বক্স আসবে। এখান থেকে আমরা অ্যালাইনমেন্টের উপরে ক্লিক করে দেব। অ্যালাইনমেন্টের উপরে ক্লিক করে দিলে ডান দিকে দেখা যাচ্ছে ওরিয়েন্টেশন নামে একটি অপশন রয়েছে, অর্থাৎ লেখাটি বরাবর হবে সেটি সিলেক্ট করার জন্য এই অপশনটি। তো এখান থেকে আমরা এই যে টেক্সট নামে যে লেখাটি রয়েছে তার ডান পাশে একটা লাল চিহ্ন দেখা যাচ্ছে, এটি চেপে ধরে আমরা যেই দিকে নেব লেখাটি সেই দিকে হবে। তো আমরা চাচ্ছি নিচ থেকে উপরের দিকে লিখব, লেখাটি নিচ থেকে উপরের দিকে রাখবো। তো দিয়ে আমরা ওকে দিলে লেখাগুলো দেখুন নিচ থেকে উপরের দিকে হয়েছে। লেখাগুলো হয়েছে কিন্তু প্রত্যেকটা কলামের নিচের দিকে আছে লেখা। এখন এই দিক থেকে আছে নিচে, আবার এই দিক থেকেও নিচে। তো এই লেখাগুলো মাঝখানে নিয়ে আসলে আমি লেখাগুলো সিলেক্ট করব, আবার অ্যালাইনমেন্টে যাব, গিয়ে আমি সেন্টার করে দেব আর দেব মিডিল অ্যালাইন করে দেব। আরেকটি বিষয় দেখুন, এখানে কিন্তু অ্যানুয়ালের জন্য বার্ষিক পরীক্ষার জন্য নির্ধারিত মার্ক রয়েছে, সেটি কিন্তু চাইলে দিয়ে দিতে পারি আমরা। আবার শিক্ষণকালীন মূল্যায়নের জন্য নির্ধারিত মার্ক রয়েছে, সেটিও দিয়ে দিতে পারি। তো সেটি দেওয়ার জন্য কি করতে হবে, আমি তো জায়গা রাখিনি। তো এক্ষেত্রে আমার সে আগের মতো একটি রো ইনসার্ট করে নিতে হবে। রো ইনসার্ট করার নিয়ম তো আমরা আগেই জেনেছি। এই নাম্বারের উপর মাউস পয়েন্টার নিলে তীর চিহ্নটি এরকম হবে। এই অবস্থায় আমরা ক্লিক করব, তারপরে ইনসার্টের উপরে একটা ক্লিক করে দেব। দেখুন উপরে আরেকটি রো তৈরি হয়ে গেছে। এখন এই রোতে আমি অ্যানুয়াল বরাবর আমি 100 লিখে দিলাম, অর্থাৎ অ্যানুয়াল পরীক্ষা বার্ষিক পরীক্ষা 100 মার্কের হয়েছে। শিক্ষণকালীন মূল্যায়নের জন্য 30 নম্বর বরাদ্দ রয়েছে। বাংলার জন্য, ইংরেজির জন্য অ্যানুয়ালে আমি 100 দিয়ে দিলাম, শিক্ষণকালীন মূল্যায়নের জন্য 30 দিয়ে দিলাম। এবার দেখুন আমার আরো একটু ডেকোরেশনের কাজ রয়েছে। আমি এখন এই দুটো ঘরের জন্য রোটি নিয়ে এসেছি, কিন্তু সমস্যা করেছে এই ঘরটি, এই ঘরটি, এই ঘরটি, এই ঘরটি। তো এগুলো আমাকে কি করতে হবে, এগুলো আমাকে মার্জ করে দিতে হবে। আবার সেই আমরা উপরে যেরকম মার্জ করেছিলাম সেভাবে ড্র্যাগ করে দুটো সেলকে আমরা সিলেক্ট করে দেব, তারপরে মার্জ অ্যান্ড সেন্টার করে দেব।
আমরা প্রত্যেকটা মার্জ করে দেব। সেল সিলেক্ট করে মার্জ অন সেন্টারে ক্লিক করে দেব। মোটামুটি আমাদের ডিজাইনের কাজটা শেষ। চাইলে আপনারা ভালো ভালো দেখার জন্য যদি আরো কিছু করতে চান, অর্থাৎ এখানে ফিল কালার দিয়ে দিতে চান, দিতে পারেন। আমি দিয়ে দিচ্ছি। লেখাগুলো একটু বোল্ড করে দিতে চাইলে আমি বোল্ড করে দিলাম, আপনারা দিতে পারবেন। এখন দেখুন এই ঘরটি আমার রোল নাম্বারের ঘর, এত বড় দরকার নেই, আমি চেপে ধরে টেনে ছোট করে দিলাম। নামের ঘরটি যদি আমি একটু বড় করতে চাই, এটা এখানে ধরে ডান দিকে টেনে ডান দিকে বড় করে দিলাম। এই ঘরগুলো আমার এত বড় দরকার নেই, তাই ঘরগুলো একটু ছোট ছোট করে দিই আমি। আশা করি এই কাজগুলো সবাই পারবেন। তো আমরা এখানে সিরিয়াল নাম্বার দিব, আমরা রোল নাম্বার দিব। নাম্বারগুলো আমরা সেন্টার করে দেব। আমি স্টুডেন্ট নেমের ঘরে লেটার দিয়ে নাম দিয়ে দিচ্ছি। এবার দেখুন আমরা সূত্রে চলে যাব। তো প্রথমেই আমাদের বুঝতে হবে যে সূত্র কোথায় কোথায় হবে। এইখানে আমরা শিক্ষার্থী যে নম্বরটি পেয়েছে সেই নম্বরটি টাইপ করব। তো এখানে সূত্রের দরকার নেই। এখানে আমার শিক্ষণকালীন মূল্যায়নের শিক্ষার্থীকে যে নম্বর দিব সেই নম্বরটি এখানে লিখব। এখানেও আমাদের সূত্রের দরকার নেই, এই দুইটি ঘরে আমাদের সূত্রের দরকার নেই। এখানে হচ্ছে কি, এখানে চাচ্ছি না, আমি চাচ্ছি এইখানে যে নাম্বারটি দিব সেই নাম্বারটি কনভার্ট হয়ে 70% এখানে চলে আসবে। তো সেজন্য এখানে সূত্রের দরকার আছে। আমি যেখানে দিতে চাচ্ছি না অটোমেটিক হবে, সেইখানে আমাদের সূত্রের দরকার আছে। তাহলে এই 70% কনভার্ট হওয়াটা তো আমি টাইপ করব না, এটা আমি সূত্রের মাধ্যমে নিয়ে আসবো, তাই এখানে সূত্র দিতে হবে। আর সূত্র প্রয়োগ করার প্রথম শর্ত হচ্ছে আমি যেইখানে সূত্র করব সেইখানে মাউস পয়েন্টার নিয়ে ক্লিক করে দিতে হবে। এবার সূত্র লেখার প্রথম শর্ত হচ্ছে সমান চিহ্ন, অর্থাৎ ইকুয়াল চিহ্ন ব্যবহার করতে হবে। আমি ইকুয়াল চিহ্ন ব্যবহার করলাম। এখন এখানে আমি কি চাচ্ছি সেটা বুঝতে হবে। এখানে চাচ্ছি যে এইখানে আমি যে নাম্বারটি ইনপুট করব সেই নাম্বারটির পার্সেন্ট এখানে চলে আসবে। তো এটা আমরা যদি এমনিতে ভাবি, অন্যভাবে আমরা যদি ক্যালকুলেটরে করতে চাই, তাহলে কিভাবে আমরা ক্যালকুলেটরে লিখি, যে আমরা লিখি 50-এর 70% যদি করতে চাই তাহলে 50 লিখি, তারপরে ক্যালকুলেটরে চিহ্ন দেই, তারপরে 50-এর 70% করব, 70 দেই, তারপরে দেই পার্সেন্টেজ চিহ্ন। আমরা যদি ক্যালকুলেটরে 50-এর 70% বের করতে চাই তাহলে আমরা কি করি, প্রথমে 50 লিখি, তারপরে গুণ চিহ্ন দেই, তারপরে 70 লিখে তারপরে পার্সেন্টেজ চিহ্ন দেই। ঠিক এই লেখাটাই আমাকে এখানে লিখতে হবে। তাহলে কিন্তু ক্যালকুলেটরের মতো নয়, এখানের মতো করে এইখানের পরিস্থিতি অনুযায়ী লিখতে হবে। তা আমরা জানি সূত্র লিখতে হলে সমান চিহ্ন দিতে হবে। তারপর আমি তো নির্দিষ্ট কোনো সংখ্যা দিব না, কারণ শিক্ষার্থী কি পাবে, কত মার্ক পাবে সেটা তো আমার জানা নেই। তাহলে আমি দিব কি, এই সেল অ্যাড্রেসটা দিব, অর্থাৎ এই ঘরে যাই লেখা হোক সেটার 50 বা 70% এখানে চলে আসবে। সেই কারণে আমি কোনো নির্ধারিত সংখ্যা না দিয়ে এই সেলটিকে ধরিয়ে দেবো, সেলে যা আসবে সেটার 70% এখানে কনভার্ট হয়ে আসবে। তাহলে সেলটির নাম আমার জানা আছে, সি কলামের 8 নাম্বার সেল। তাহলে আমরা লিখব C8। আমরা দেখুন এই ডান পাশে যে কাজটি করেছি ওইরকম লিখবো, 50 না লিখে আমি সেল নাম্বারটি লিখলাম, বাকিগুলো সব ঠিক আছে।
আমি গুণ চিহ্ন দেব, তারপরে 70 দেব, তারপরে কম্পিউটারের পার্সেন্টেজ চিহ্ন যেখানে আছে সেখানে একটি চাপ দিয়ে দেবো, অর্থাৎ পার্সেন্টেজ চিহ্ন দেব। এখানে সূত্র আমার শেষ। তো এবার আমি এন্টার দেব, দিলাম এন্টার। রেজাল্ট আসলো 0, কারণ এখানে আমি কোনো নাম্বার দেইনি। এবার আমরা একটু টেস্ট করে দেখি যে আসলে কাজ হচ্ছে কিনা। এখানে যদি শিক্ষার্থীকে আমি 60 নাম্বার দেই, তাহলে দেখুন এখানে 42 চলে আসছে, অর্থাৎ 60 মার্কের 70% কিন্তু 42। এখানে যদি 80 নম্বর দেই, তাহলে এখানে 56 চলে আসছে। 80-এর 70% 56। দেখুন এখানে আমি 50 যদি দিতাম, তাহলে তো ও 50কেই কাউন্ট করতো, 50 কাউন্ট করেই আমাকে এখানে রেজাল্ট দিত। আর এখানে যেহেতু কোনো নাম্বার দেয়নি, সেলটাকে ধরিয়ে দিয়েছি যে এই সেলে যা আসবে সেটার 70% এখানে আসবে, যার ফলে আমি এখানে যা টাইপ করতেছি তারই 70% এখানে চলে আসছে। তো এবার যাব আমরা টোটাল ঘর কোনটা কোনটা হবে। টোটাল ঘর এটা তো হবে না, এটা তো কনভার্ট হয়ে এটা আসছে। তো এইটা এবং এই শিক্ষণকালীন মূল্যায়ন এইটা, এই দুইটা ঘরকে আমি টোটাল করব। তো টোটাল করতে গেলে আমাদের করতে হবে, আমি শিক্ষণকালীন মূল্যায়ন এবং শিক্ষার্থী লিখিত মার্কের টোটাল করব। তো সমান চিহ্ন দিলাম, আমি এই দুইটি সেলকে যোগ করে দেব। তাহলে আমি এই শিক্ষণকালীন মূল্যায়নের এই সেলটির অ্যাড্রেস কি আছে, D8। আমি D8 লিখলাম। দেখুন D8 লেখার সাথে সাথে ও কিন্তু বর্ডার দিয়ে দেখিয়ে দিয়েছে যে ও বুঝতে পারছে। এবার প্লাস চিহ্ন দেব, এই সেলটিকে আমি অ্যাড্রেস করব। এই সেলটির অ্যাড্রেস হচ্ছে E8। দেখুন এখন কি অবস্থায় আছে, আমি E8 লেখার পরে ও যে এটা বুঝতে পারছে সেটা কিন্তু দেখা যাবে। আমি E8 লিখে দিলাম। আমার এসএলটিও বুঝিয়ে দিয়েছে, এসএলটিও দিয়েছে যে ও বুঝতে পেরেছে। অর্থাৎ আমি এই সেলটি যোগ এই সেলটি, এটি যোগ এটি লিখেছি। এবার আমরা এন্টার করে দিলেই এখানে এই দুটি সেলের যোগফল দেখা যাবে। দেখুন আমি 56 দেখতে পাচ্ছি, কারণ আমি এই ঘরে 56 আছে বলে 56 আসছে, এই ঘরে কিছু নেই বলে এটার যোগফল আসেনি। আমি যদি এখানে কিছু মার্ক দিয়ে দিই, তাহলে আমরা টোটালটি দেখতে পারবো। দেখুন 40 আর 56 96। তো আমার এই কাজটিও শেষ। এবার আসুন পি পয়েন্ট কিভাবে বের করব। গ্রেড পয়েন্ট অর্থাৎ আমরা জিপি 5, তারপরে 4, 3, এই যে জিপি ক্ষেত্রে পেয়ে থাকে, সেটার জন্য আমাকে এখানে সূত্র করতে হবে। তো এখানে একটু বিষয় আছে যে আমরা এখানে এই সূত্রের মধ্যে আমরা শর্ত দিব, শর্ত অর্থাৎ শিক্ষণকালীন মূল্যায়নের জন্য বরাদ্দ রয়েছে 30 মার্ক। সেই 30 মার্কের মধ্যে শিক্ষার্থীকে 10 পেতে হবে, 10 না পেলে সে পাশ করবে না। এই কথাটা যদি আমি বলতে চাই, তাহলে অর্থাৎ শিক্ষণকালীন মূল্যায়নে শিক্ষার্থীকে পাশ করতে হলে 10 পেতে হবে, আর লিখিত পরীক্ষায় শিক্ষার্থীকে পাশ করতে হলে এখানে 70-এর মধ্যে পেতে হবে। তাহলে আমি চাচ্ছি যে শিক্ষার্থী যদি শিক্ষণকালীন মূল্যায়নে 10-এর কম পায়, তাহলে এখানে জিপি পয়েন্ট 0 আসবে। আবার লিখিত পরীক্ষায় যদি শিক্ষার্থী 23-এর কম পায়, তাহলে এখানে জিপি 0 আসবে। সেটার জন্য আমাকে কি করতে হবে, শর্ত দিতে হবে। শর্ত দিতে গেলেই আমার ইফ ফর্মুলা ব্যবহার করতে হবে। তাহলে ফর্মুলা ব্যবহার করার প্রথম শর্ত হচ্ছে, আমি যেখানে ফর্মুলা ব্যবহার করব সেই সেলে ক্লিক করব, তারপরে সমান চিহ্ন দেব। এবার আমরা শর্ত যেহেতু আছে, তাই আমরা ইফ ফাংশনটি ব্যবহার করব। ইফ দিয়ে আমি একটা শর্তকে বোঝাতে পারি, আর
যদি আমি ইফ অর ব্যবহার করি তাহলে একাধিক শর্তকে আমি বোঝাতে পারবো। এই কারণে আমরা ইফের পরে অর অপারেটরটি ব্যবহার করতে হবে। যেহেতু আমার এখানে দুটো শর্ত রয়েছে, প্রথম শর্তে 10-এর কম পেলে ফেল দেখাতে হবে, শূন্য দেখাতে হবে। দ্বিতীয় শর্তে 23-এর কম পেলে শূন্য দেখাতে হবে, যার কারণে আমি ইফের পর অর অপারেটরটি ব্যবহার করব। অরের পরে আবার ফার্স্ট ব্র্যাকেট। এবার হচ্ছে দেখুন আমি অর লেখার পরে কি আসছে, লজিক্যাল 1, অর্থাৎ 1 2 3 আমার লজিক্যালগুলো একাধিক হতে পারে, সেজন্য 1 2 3 আসছে। আমি প্রথম লজিকটা লিখব। প্রথম লজিক্যালটা কি, আমার এই সেলে যদি 10-এর কম হয়, এই সেল বলতে আমি কোনটা, D8 এর ঘরে যদি শিক্ষার্থীর নম্বর হয় 10-এর কম, তাহলে কি দেখাবো, আমি শূন্য দেখাতে চাচ্ছি। তাহলে সেই ক্ষেত্রে আমি লিখছি D8 এর ঘরে যদি 10-এর কম হয়, তাহলে আমরা এই লেস দ্যান চিহ্নটা ব্যবহার করতে পারি। তারপরে 10 লিখলাম। এই লেখাটি দ্বারা কি বোঝাচ্ছে, D8 এর ঘরে যদি 10-এর কম হয়, মানে এই 10-এর কম যদি হয় এই ঘরটা, অর্থাৎ এই ঘরটা। এবার প্রথম লজিক্যাল শেষ, দ্বিতীয় লজিক্যালে যেতে বলছে। আমি পরবর্তী লজিক্যালটা কি দেখাতে চাচ্ছি সেটা লিখতে বলছে। আমি পরবর্তী লজিক্যাল দেখাতে চাচ্ছি, এই ঘরেও আমি একটা লজিক দেখাতে চাচ্ছি, সেটা হচ্ছে যদি এই ঘরটায় 23-এর কম হয়, তাহলে এই ঘরটার নাম কি, E8। আমি E8 কে চিহ্নিত করে দিলাম। এই ঘরটা যদি 23-এর কম হয়, তাহলে আমরা লেস দ্যান চিহ্ন ব্যবহার করে 23 লিখে দিলাম। তাহলে এই দুটি লেখা দ্বারা কি বোঝালো, এই D8 এর ঘরে যদি 10-এর কম হয়, আবার E8 এর ঘরে যদি 23-এর কম হয়, এই দুটো লজিক্যাল আমি লিখে দিলাম, কমা দিলাম, আমার লজিক্যাল ব্র্যাকেট দিলাম, অর্থাৎ ব্র্যাকেটের মধ্যে যতগুলো লজিক্যাল লেখা যায় লিখবো। তো লজিক্যাল টেস্ট আমার শেষ। তো দুটো শর্ত আমার দেওয়া হয়েছে। এবার শর্ত যদি সত্য হয়, অর্থাৎ আমি যেটা বলছি যে 10-এর কম যদি হয় আর 23-এর কম যদি হয়, তাহলে কি চাই, আমি যেটা চাই সেটা লিখতে হবে। তাহলে সেজন্য আমাকে একটা, এই দেখুন লজিক্যাল টেস্টের পর একটা কমা আছে, এই কমাটা দিতে হবে, কমা দিলাম। এবার গেছে ভ্যালু ইফ ট্রু, অর্থাৎ এই ঘটনাটা যদি এখানে ঘটে, অর্থাৎ সত্য হয়, ট্রু মানে সত্য, যে এই ঘটনা ঘটা মানেই সত্য হওয়া, অর্থাৎ 10-এর কম হওয়া আবার 23-এর কম হওয়া, এটা তো সত্য। যদি হয় তাহলে আমি কি চাই, তাহলে আমি চাচ্ছি 0। আমি এবার শর্ত দিব, বেশি হয় সেক্ষেত্রে আমার কতগুলো ক্যাটাগরি রয়েছে, যেমন 39 পর্যন্ত একটা ক্যাটাগরি রয়েছে, অর্থাৎ 1 পয়েন্ট দেখাবে। আবার 40 থেকে 49 পর্যন্ত একটা ক্যাটাগরি রয়েছে, সেটার জন্য 2 নম্বর পয়েন্ট 2 দেখাবে। এইভাবে আমরা যে ক্যাটাগরিটা রয়েছে সেই ক্যাটাগরিটা এখানে প্রত্যেকটা শর্ত দিয়ে আমরা জুড়ে দেব। দেখুন কিভাবে দিচ্ছি। আমি এবার আসব, এই দুটোকে ফেল দেখালাম, অর্থাৎ 0 দেখালাম। তো এবার আসবো আমরা শিক্ষার্থীর পয়েন্ট কত হবে, জিপি পয়েন্ট কত হবে, তো সেটা আমরা নির্বাচন করব টোটাল মার্কের উপর ভিত্তি করে। তাহলে আমাকে টোটাল মার্কের সেলটাকে অ্যাড্রেস করতে হবে। ইফের পরে ফার্স্ট ব্র্যাকেট দিতে হয়, তারপর হচ্ছে লজিক্যাল টেস্ট চাচ্ছে। পরবর্তী শর্তের জন্য আমি এই টোটালের ঘরটিকে নির্বাচন করব। এই ঘরটির ভিত্তিতে আমি শিক্ষার্থীর পয়েন্ট বরাদ্দ হবে। তো এই ঘরটির অ্যাড্রেস হচ্ছে F8। এখন F8 এর ঘরে যদি
টোটাল মার্কের বেলায় F8 এর ঘরে যদি 33-এর কম হয়, অর্থাৎ টোটাল দুটো মার্ক মিলে যদি মোটের ঘরে 33-এর কম হয়, তাহলে আমাকে দেখাতে হবে কি, তাহলে আমাকে দেখাবে পয়েন্ট দেখাবে 0। পরবর্তী শর্ত, আবার ইফ দেব, ইফ দিয়ে ফার্স্ট ব্র্যাকেট দিব, ফার্স্ট ব্র্যাকেট দিয়ে আমরা 33 পর্যন্ত মার্কের এটা হিসাব নিয়ে এসেছি। এরপরে রেস্ট্রিক্টর হয়েছে 33 থেকে 39 পর্যন্ত। তাহলে সেটাকে বোঝানোর জন্য 33 থেকে 39 পর্যন্ত এই সংখ্যাটাকে বোঝানোর জন্য আমার লিখতে হবে, আমি আবার বলবো টোটালের ঘর অর্থাৎ F8 এর ঘরে যদি 40-এর কম অর্থাৎ 39, 33 থেকে 39 এর মধ্যে হয়, তাহলে আমাকে পয়েন্ট দেখাবে 2। আমি পরবর্তী শর্তে যাব, আমরা 40 পর্যন্ত এসেছি মার্কে, টোটাল মার্কটা 100 মার্ক, সেক্ষেত্রে আমরা 40 পর্যন্ত এসেছি, এভাবে আমরা 100 মার্ক পর্যন্ত যাব। আমি আবার একটা শর্ত দিব, ফার্স্ট ব্র্যাকেট দিব, আমি টোটালের ঘরকে অ্যাড্রেস করব F8 40 থেকে 49 হয়, অর্থাৎ 50-এর কম হয়, সেটা লেখার জন্য 50-এর কম হয় এইভাবে লিখব, যে সেক্ষেত্রে আমাদের পয়েন্ট দেখাবে। আমরা 50 পর্যন্ত গেছি, এখনো আমাদের রয়েছে, তাই সেই শর্তগুলো লেখার জন্য আবার কমা দিয়ে আমি আবার ইফ দিব। আমি একটু দ্রুত লিখি, আপনারা জেনে নেবেন। অর্থাৎ 50-এর পর 50 থেকে 59 পর্যন্ত, অর্থাৎ 60-এর কম যদি হয়, সেক্ষেত্রে আমাদের পয়েন্ট দেখাবে, সরি আমার এখানে ভুল হয়েছে, 33 থেকে 39 পর্যন্ত পয়েন্ট হবে 1, আবার 40 থেকে 50 পর্যন্ত পয়েন্ট হবে 2, আবার 50 থেকে 59 পর্যন্ত পয়েন্ট হবে 3। আমরা পরবর্তী শর্তে যাব, ফার্স্ট ব্র্যাকেট F8 এর ঘর যদি 60 থেকে 69 অর্থাৎ 70-এর কম হয়, তাহলে আমাকে পয়েন্ট দিবে 3.5। পরবর্তী শর্ত, ইফ ফার্স্ট ব্র্যাকেট F8 অর্থাৎ টোটালের ঘর F8 অ্যাড্রেস করলাম, এই ঘরে যদি 70 থেকে 79 হয়, অর্থাৎ 80-এর কম হয়, তাহলে আমাকে রেজাল্ট দিবে 4। পরবর্তী শর্ত, F8 এর ঘর যদি 80 থেকে 100 হয়, 80 থেকে 100 হয়, আমি যদি এখানে 100 দিয়ে দেই, তাহলে কিন্তু এখানে কোনো শিক্ষার্থী যদি এখানে 100 দিলে হবে, এই টোটালের ঘরটা 100-র কম, অর্থাৎ 100-র কম হলে কাউন্ট করবে, আর 100 হলে
কাউন্ট করবে না। তাহলে কোনো কোনো শিক্ষার্থী তো 100 নম্বর পেতেও পারে। সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, 100 সহ, মানে 100 সহ 100 নিচে যা আছে সেজন্য আমাকে একটা সমান চিহ্ন দিতে হবে, মানে অর্থাৎ 100 সহ 100 সমান 100 সমান নিচে যদি হয় তাহলে আমাকে দিবে কি 5। আমি যে বাইন্ডিংসটা দিয়েছি অর্থাৎ 0 থেকে শুরু করে আমরা 100 পর্যন্ত একটা বাইন্ডিংস দিয়েছি। আমার সূত্র শেষ। এবারে আমরা সূত্র শেষ। এবারে আমরা সবগুলো সত্য লিখেছি, যদি এইগুলো হয় তাহলে এই দিতে হবে, এই দিতে হবে, এই দিতে হবে, এই তো। কিন্তু যদি না হয় তাহলে কি দিতে হবে সেটা তো লিখি নাই, সেটা লিখতে হবে। এখন এইগুলো যদি হয় তাহলে এটা দিবে, আর না হলে আমাকে ফলস দেখাবে। অর্থাৎ 100-র বেশি হলে, এই যে শর্তটা লিখেছি, 100 সমান নিচে হলে আমাকে 5 দেখাবে, 100 সমান নিচে হলে আমাকে 5 দেখাবে, 5 পয়েন্ট দিবে। কিন্তু 100-র উপরে হলে কি দেখাবে, যদি এটা সত্য হয় তাহলে 5 দেখাবে, যদি মিথ্যা হয় তাহলে কি দেখাবে সেটাও লিখে দিতে হবে। সেটা না লিখলে সূত্র শেষ হবে না। তাই আমরা এখানে লিখব যে 100-র বেশি হলে সেটা আমাকে ফলস দেখাবে। এখন আমি আর একটু বলে রাখি, এই যে আমি ফলস লেখার পরে ডাবল কোটেশন দিলাম কেন, অর্থাৎ কোনো লেটার দিয়ে লেখাকে যদি প্রকাশ করতে চাই তাহলে আমরা সেগুলোকে ডাবল কোটেশন দিয়ে আটকিয়ে দিতে হবে। আর যদি শুধুমাত্র কোনো সংখ্যা থাকে সেক্ষেত্রে আমরা ডাবল কোটেশন দিব না। যেমন এই 0 রেখেছি, এখানে কোনো ডাবল কোটেশন দেইনি, 1 লিখেছি ডাবল কোটেশন দেইনি, 2 লিখেছি ডাবল কোটেশন দেইনি, 3 লিখেছি ডাবল কোটেশন দেইনি। কিন্তু যখন আমরা এটাকে লেটার গ্রেড দেব, যেমন এটা হবে এফ গ্রেড, ফেল 0 মানে এফ গ্রেড, তখন কিন্তু এটা ডাবল কোটেশন, এই যে দুটো কোটেশন দিয়েছি এরকম ডাবল কোটেশন দিয়ে আটকিয়ে দিতে হবে। আবার 1-এর জন্য আমরা লিখব ডি গ্রেড, সেটাকেও ডাবল কোটেশন দিয়ে আটকিয়ে দিতে হবে। 2 পয়েন্টের জন্য আমরা লিখব সি গ্রেড, সেটাকেও ডাবল কোটেশন দিয়ে আটকিয়ে দিতে হবে। অর্থাৎ লেটার দিয়ে লিখতে গেলেই আমাদের ডাবল কোটেশন দিয়ে আটকিয়ে দিতে হবে, আর সংখ্যা দিয়ে লিখলে ডাবল কোটেশনের দরকার হবে না। যার কারণে আমি ফলস একটি লেটার দিয়ে লিখেছি, এটাকে ডাবল কোটেশন দিয়ে আটকিয়ে দিয়েছি। এবার আমাদের লক্ষ্য করতে হবে ব্র্যাকেটগুলো ক্লোজ করতে হবে। তো ব্র্যাকেটগুলো ক্লোজ করার ক্ষেত্রে আপনারা একটু লক্ষ্য করবেন কতগুলো ব্র্যাকেট আমার গুণে গুণে দেওয়ার দরকার নেই। আমরা যদি একটু লক্ষ্য করি তাহলে দেখতে পাবো। আমি প্রথম ব্র্যাকেটটা ক্লোজ করলেই দেখেন এই যে এই 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 যে এটা একটা বাম্পারে, এটা একটু হাইলাইট করে, এটা এই ব্র্যাকেটটা হাইলাইট করে, মানে এটা ক্লোজ হয়ে গেছে, বলছে যে এটা ক্লোজ হয়ে গেছে, এটা শুরুটা ছিল শেষটাও হয়েছে। এবার যদি আরেকটা ব্র্যাকেট দিই তখন কিন্তু এটাকে দেখাবে যে এটা হাইলাইট করে দেখাবে যে এটাও শেষ হয়েছে। এভাবে আমরা দেখতে দেখতে এই পর্যন্ত, শেষ পর্যন্ত যখন আসবো তারপরে ব্র্যাকেট লাগবে না। দেখুন এই 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 আরও একভাবে বুঝতে পারেন ব্র্যাকেটগুলো কিভাবে শেষ হয়েছে একটু লক্ষ্য করলে, আমরা যখন ব্র্যাকেট দিতে থাকবো তখন এখানে নিচে একটা লেখা থাকবে, যখন ব্র্যাকেট শেষ হয়ে যাবে তখন আর লেখা আসবে না। তারপরে লেখা না আসলে আর ব্র্যাকেট দিব না, নিচে লেখাটা না আসলে আর ব্র্যাকেট দিব না। বেশি ব্র্যাকেট দিলে কিন্তু হবে না, এর মধ্যে থেকে যে কোনো একটা কমা ব্র্যাকেট কম হলে কিন্তু আপনার রেজাল্ট আসবে না। তো ব্র্যাকেটগুলো দিচ্ছি, দেখেন লেখা যতক্ষণ থাকবে ততক্ষণ দেব। এই এই দেখুন এখন কিন্তু আর লেখা নেই, তাই ব্র্যাকেট শেষ, আমরা এন্টার দেব। দেখুন আমাদের কিন্তু জিপি পয়েন্ট এসেছে 0, কারণ হচ্ছে আমরা আমাদের শর্ত মোতাবেক শিক্ষণকালীন মূল্যায়নে 10-এর কম দিলেই 0 দেখাতে হবে। এখানে যদি 10-এর বেশি দিয়ে দেই তাহলে কি হয় দেখেন, এই যে দেখেন 3.5 পয়েন্ট দিয়েছে। এই কাজটুকু বুঝতে পেরেছেন কিনা, যদি বুঝতে পারেন তাহলে লেটার গ্রেডটা করা খুবই সহজ হবে, কারণ এটাকেই কপি করে আমরা এখানে বসিয়ে দেব। দেখুন একটু, এইটাকে কপি করে
আমরা কন্ট্রোল সি করে কপি করলাম। এবার এইখানে এসে আমরা কন্ট্রোল ভি দিয়ে পেস্ট দিয়ে দিলাম। পেস্ট হয়ে গেল। দেখুন একটু সমস্যা আছে এখানে, একটু বুঝতে পারলেই হবে। আমরা যেহেতু কপি করে নিয়ে এসেছি, দেখুন এখানে কপি আমরা দুইভাবে করতে পারি। এইখানে ক্লিক করে এইখানে যদি সূত্রটা পেস্ট করে দেই তাহলে কিন্তু একটু সমস্যায় পড়তে হবে। তাই আপনারা এই কাজটি করবেন না, এখান থেকে কপি করবেন না। এই কাজটি করলে আপনার সমস্যায় পড়ে যাবেন, কারণ এখানে আমার তো G8 চলে আসছে, টোটালের ঘরটা তো আর G8 না, এই পরের ঘরটা চলে আসছে। আমি এটা কপি করছি কারণ ও এটা যখন করছিলাম সূত্র তখন ও ধরে নিয়েছিল কিন্তু এটাকে, যখন কপি করে এখানে নিয়ে আসছি তখন ও কিন্তু এই আগেরটাকে ধরবে, ওর ঘরটা ধরেছে ওর আগের ঘরটা। আমি যখন পেস্ট করে এখানে দিছি তখন ও টোটালের ঘরটা ধরবে ওর আগেরটা। এই কারণে কিন্তু সমস্যা হয়, আমার টোটালের ঘর তো এইটা না, এই কারণে এখান থেকে কপি করে আমরা দিতে পারবো না, তাহলে সমস্যায় পড়ে যাব। আমরা কপি করব এখান থেকে। এখানে সূত্রটা আসার পরেই সূত্রের ফর্মুলা বার, এটাকে বলা হয় ফর্মুলার বার, এই ফর্মুলার বার থেকে এই টোটাল সূত্রটাকে কপি করব। কপি করে সরাসরি এখানে পেস্ট করতে যাবেন না, এই কপি করার পরে আপনারা এন্টার দিবেন। এন্টার দেওয়ার পরে এইখানে পেস্ট করে দেবেন। এইবারে আপনারা কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দেবেন। তাহলে এবার কিন্তু আমার টোটালের ঘরটা ঠিক আছে। দেখুন এই এ পেটের ঘর, এই টোটালের ঘর এ পেটে আছে, সব কিছুই ঠিক আছে। এখন শুধু আমাকে এই যে আমরা জিরো দেখিয়েছি, জিরোর জায়গায় আমরা এফ দেখিয়ে দেবো, এফ গ্রেড। আবার ওয়ানের জায়গায় আমরা ডি গ্রেড দেখিয়ে দেবো, অর্থাৎ পয়েন্টটাকে আমরা লেটার করে দেবো, তাহলেই হয়ে যাবে। আমি এই জিরো যেখানে যেখানে জিরো গ্রেড আছে আমরা এফ করে দেব। তা আমি আগেই বলেছিলাম যে লেটারকে চিহ্নিত করতে হলে আমাদের ডাবল ইনভার্টেড কমা দিতে হবে। এই একটা ইনভার্টেড কমা দিয়ে আমরা এফ লিখলাম, আর একটা ইনভার্টেড কমা দিয়ে আমরা আটকিয়ে দিলাম। আবার এই একটা জিরো আছে, এখানে আমরা এফ গ্রেড দিব। তো এই একটা কমা ডাবল ইনভার্টেড কমা দিয়ে আমরা এফ দিলাম, আর ডাবল ইনভার্টেড কমা দিয়ে আটকিয়ে দিলাম। এখানে আছে 1, অর্থাৎ আমি পয়েন্টগুলো, আমি যে শিক্ষার্থীকে পয়েন্টগুলো দেখিয়েছি সেই পয়েন্টগুলোকে আমরা লেটার গ্রেড করে দেব। এই 1 পয়েন্টটাকে আমরা কোটেশন ডাবল কোটেশন দিয়ে ডি দিয়ে আবার ডাবল কোটেশন দিয়ে আটকিয়ে দেব। ডি গ্রেড 2 মানে সি গ্রেড, ডাবল কোটেশন দিয়ে সি, ডাবল কোটেশন দিয়ে আটকিয়ে দিলাম। 3 পয়েন্টকে আমরা বি গ্রেড কোটেশন দিয়ে বি গ্রেড ডাবল কোটেশন দিয়ে আটকিয়ে দিলাম। 3.5 কে আমরা এ গ্রেড ডাবল কোটেশন দিয়ে এ গ্রেড ডাবল কোটেশন দিয়ে আটকিয়ে দিলাম। 4 পয়েন্টকে আমরা এ মাইনাস দিব, ডাবল কোটেশন দিয়ে এ মাইনাস ডাবল কোটেশন। 5 কে আমরা এ প্লাস দিব, ডাবল কোটেশন দিয়ে এ প্লাস আবার ডাবল কোটেশন দিয়ে আটকিয়ে দিলাম। বাস, আমার কিন্তু পুরো সূত্রটা লেখার দরকার হয়নি, আমি কপি করে এখানে এনে ভিতরের পয়েন্টগুলোকে আমরা লেটার গ্রেড করে দিয়েছি। এবার এন্টার দেব। দেখুন এ চলে আসছে। এখন আমি যদি একটা বিষয়ের গ্রেডিংটা করতে পারি, একটা বিষয়ের সূত্রটা করতে পারি, তাহলে বাকিটা আমরা কপি পেস্ট করেই করতে পারবো। তো এখানে যে সূত্রটা আমরা করেছিলাম, এইবার কিন্তু আমরা সূত্রের বার থেকে কপি করব না, এবার কিন্তু আমরা এখান থেকে কপি করেই এখানে বসিয়ে দেব। আমি এখানে সূত্র যা করেছি সেটা কপি করে
আমি এই অ্যানুয়াল 70 ঘরে পেস্ট করে দেব। আবার এখানে যে সূত্র করেছি সেটা কন্ট্রোল সি দিয়ে কপি করে আমি টোটালের ঘরে পেস্ট করে দেব। আবার এই জিপি পয়েন্টে যে সূত্র করেছি আমি সেটা কন্ট্রোল সি দিয়ে কপি করে কন্ট্রোল এই ইংলিশের জিপি পয়েন্টের ঘরে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দেব। আবার এখানে যে সূত্রটা আমি করেছি সেটা কন্ট্রোল সি দিয়ে কপি করে এই ইংলিশের লেটার গ্রেডের ঘরে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দেব। তাহলে কিন্তু হয়ে গেল, আমি দুই বিষয়ের রেজাল্ট শিটের ফর্মুলা ওকে করে ফেললাম। এবার বাকি যে সাবজেক্টগুলো আছে সেগুলো আপনারা এভাবে কপি পেস্ট করে করে দিতে পারবেন। তো এটা করার পরে এখন আমাকে যা করতে হবে, এই সূত্রগুলো শুধুমাত্র আমি প্রথম স্টুডেন্টের ক্ষেত্রে করেছিলাম, এগুলো সব স্টুডেন্টের ক্ষেত্রে অ্যাপ্লাই করতে হবে। সেজন্য আমাকে কি করতে হবে, আমি সূত্র করেছি এখানে, এই সূত্রটাকে ঘরের উপরে একটা ক্লিক করে দিব। তারপরে দেখুন এই বর্ডারটার চারপাশের তুলনায় এই নিচের এই পাশটা একটু ভিন্ন, এখানে মাউস পয়েন্টার নিলে প্লাস চিহ্ন চলে আসে, এই অবস্থায় চেপে ধরে নিচের দিকে ড্র্যাগ করব। তাহলে এই সূত্রটা সব ঘরে চলে এসেছে। আবার টোটালের ঘরেও সূত্র আছে, সেটাকে আমার সব ঘরে নিয়ে যেতে হবে। টোটালের ঘরে একটা ক্লিক করে আমরা মাউস পয়েন্টার এখানে নিলে প্লাস চিহ্ন আসবে, টেনে নিচের দিকে নিয়ে আসব। আবার এখানেও সেই একই কাজ, নিচের দিকে নিয়ে আসব। এখানেও সেই একই কাজ, নিচের দিকে নিয়ে আসব। এখানেও সেই একই কাজ, নিচের দিকে নিয়ে আসব। এখানেও সেই একই কাজ, এটা সিলেক্ট করে নিচের দিকে নিয়ে আসব। এখানে একই কাজ সিলেক্ট করে নিচের দিকে নিয়ে আসব। এখানেও সেই একই কাজ সিলেক্ট করে নিচের দিকে নিয়ে আসব। তাহলে এবার আমরা এই ঘরগুলোতে মার্ক ইনপুট করলেই আমাদের রেজাল্ট দেখা যাবে। এই বাংলায় এই গ্রেড হয়েছে, আমি ইংরেজিতে মার্ক দিয়ে দেখি। এখানে যদি 85 দেই আর এখানে যদি 20 দেই, তাহলে কি হচ্ছে এ মাইনাস। এবার আপনারা এই ঘরগুলোতে মার্ক ইনপুট করলে আপনারা কাঙ্ক্ষিত রেজাল্ট পেয়ে যাবেন। তো সম্মানিত স্যার ম্যাডাম, আপনাদের অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমার এই ভিডিওটি দেখার জন্য। অনেক সময় নিয়ে আপনারা ভিডিওটি দেখেছেন, সেজন্য সবাইকে ধন্যবাদ দিয়ে আমি শেষ করছি। সবাই ভালো থাকবেন।